এভরিওয়ান, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমরা করতে চলেছি নির্দেশনা এবং নিয়ন্ত্রণ। তোমাদের মনে হতে পারে যে কেন আমি নির্দেশনার সাথে নিয়ন্ত্রণ পড়াচ্ছি। এর কারণ নির্দেশনার পর যখন প্রেরণার পর্যায়টা আসে, তো সেই নির্দেশনা প্রেরণা একটা ক্লাসে আমি শেষ করতে পারতাম না। সো অনেক লেন্দি হয়ে যেত, বিকজ প্রেরণা অর্থাৎ মোটিভেশন নিয়ে আমাদের অনেক কিছু জানতে হয়। তো আমার মনে হয় নির্দেশনার সাথে নিয়ন্ত্রণটা নিয়ে আসলে আমাদের ক্লাসটা গোছানো হবে। আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে শেষ করে দিতে পারবো। এই কারণে নির্দেশনা আর নিয়ন্ত্রণটা আমরা একসাথে দেখবো। সো এর পরবর্তীতেই প্রেরণার আরেকটা ভিডিও তুমি পেয়ে যাচ্ছ। সো তুমি প্রেরণাটা নির্দেশনা পড়ার পর প্রেরণাটা দেখে ফেলতে পারো। সো নির্দেশনা নিয়ে কথা বলার আগে একটা লাইন দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে এভরি লিডার ইজ এ ম্যানেজার বাট এভরি ম্যানেজার ইজ নট আ লিডার। কথাটা বলার রিজন হচ্ছে এই যে যখন তুমি কাউকে বলছো লিডার অর্থাৎ নেতা, তখন তুমি তার মধ্যে কিছু গুণাবলী খুঁজতে থাকো। কার গুণাবলী খোঁজো? তুমি যার গুণাবলী খোঁজো সে হচ্ছে একজন ম্যানেজার। সো একজন ম্যানেজার একটা অর্গানাইজেশনের হেড হন, তো তাকে আমরা বলে থাকবো ব্যবস্থাপক। তো একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপক বা ম্যানেজার কি করেন? তিনি একটা নির্ধারিত সংগঠন কাঠামোর অধিকারী হন। ঠিক এই জায়গাটাতে বসে উনি অনেক মানুষকে রুল করেন, আধিপত্য বিস্তার করেন অনেক মানুষের মধ্যে, এবং এই মানুষগুলো একটা ব্যবসায় প্রতিষ্ঠানে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে কাজ করে। এই যে ব্যবস্থাপকের কথা বলছি, এই ব্যবস্থাপক কোনো কোনো ক্ষেত্রে একজন লিডার, কোনো কোনো ক্ষেত্রে তিনি একজন লিডার নন। সো বলা হয়ে থাকে যে এভরি লিডার ইজ এ ম্যানেজার। যারাই লিডার হন তারা যে কোনো মানুষকে লিড করতে পারে, অর্থাৎ আধিপত্য বিস্তার করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে। তো ঠিক এই লিডার বা এই ব্যক্তিটা যখন একটা প্রতিষ্ঠানে কাজ করে, একটা ব্যবসার প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, তখন স্বাভাবিকভাবেই তিনি একজন ম্যানেজার হয়ে থাকেন। বিকজ উনি একজন লিডার, ওনার লিড দেওয়ার মতো কোয়ালিটি আছে। উনি ব্যবসার প্রতিষ্ঠানে একটা প্রাতিষ্ঠানিক লক্ষ্য থাকে আমাদের, সেই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে উনি সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সবাইকে একটা দিক নির্দেশনা দিতে পারেন। তিনি বলতে পারেন এই কাজের পর এই কাজটা করো। ধরো আমি একটা কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করছি। আমি সবসময় কলম উৎপাদনটা দিয়ে থাকি এই কারণে, যেহেতু আমার সামনে তোমাদেরকে দেখানোর মতোই একটা প্রোডাক্ট হাতে থাকে। সো একটা কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকবে উৎপাদনের। তো সেই উৎপাদনের লক্ষ্যমাত্রাটা স্থির করা, কর্মীরা কতটুকু আমাকে ডেলিভার করতে পারবে, কর্মীরা কতটুকু লক্ষ্য আমার অর্জন করতে পারবে, সেই অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা, এই কাজটা একজন লিডার ম্যানেজারের দায়িত্ব থেকে করে থাকে। আর যখন একজন ম্যানেজার তার কর্মীদেরকে সেই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন, তাদেরকে বলেন যে দেখো তুমি যদি এত পরিমাণে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারো তাহলে আমি তোমাকে এই এক্সট্রা কাজের জন্য বোনাস দিব। তোমার যা তোমার 100% করার দায়িত্ব। সো 120% তুমি যখন কাজ করছো, তুমি যখন ওভারটাইম কাজ করছো, তখন আমি তোমাকে ওভারটাইমের জন্য যে পরিমাণে দেওয়ার কথা লেবার আমার ওয়েজ, ওই লেবার ওয়েজ এর পরিবর্তে আমি তোমাকে আরেকটা জিনিস এক্সট্রা দিব। সেটা হচ্ছে আমি তোমাকে একটা ছোট গিফট দিব। যেমন আমাদের যখন কিনা দেখা যায় যে কোনো একটা কাজের জন্য রিওয়ার্ড দেওয়া হয়, যে রিওয়ার্ড দেওয়া হয়, হ্যাঁ, কোনো একটা পুরস্কার দেওয়া হয়, তখন এই পুরস্কারটা পাওয়ার জন্য কিন্তু আমরা ওই কাজটা করি না। কিন্তু কাজটা করার পর যখন পুরস্কারটা দেওয়া হয়, রিওয়ার্ডটা দেওয়া হয়, তখন আমরা খুশি হয়ে যাই। তোমাকে যদি বলা হয় এক্সট্রা আওয়ার যারা কাজ করবে তাদের মধ্য থেকে আমি এমপ্লয়ি অফ দ্য মান্থ ডিক্লেয়ার করব, তাহলে এমপ্লয়ি অফ দ্য মান্থ ওই টাইটেলটার সাথে কিন্তু কোনো কিছু তোমাকে দেওয়া হচ্ছে না এক্সট্রা। কি দেওয়া হচ্ছে? একটা নাম, একটা টাইটেল, যে এমপ্লয়ি অফ দ্য মান্থ। এই ঘোষণাটা করার মধ্যে দিয়ে তুমি ওই যে একটা এক্সট্রা কাজ করলো যে মানুষের সব থেকে বেশি, সেই কর্মীকে অনুপ্রাণিত করলে এই কাজটা একজন ম্যানেজার করতে পারেন না, করতে পারেন একজন লিডার, যিনি লিড দেন, যিনি জানেন মানুষের কোন কাজটা করতে ভালো লাগে, কোন কাজটা তুমি কেন করবেন, সেই অনুযায়ী তাকে কাজের নির্দেশনা দেওয়া, লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করার কাজটা করে থাকেন লিডার। তো সেই নেতা যিনি নির্দেশ দিয়ে থাকেন একটা প্রতিষ্ঠানের ভেতরে থেকে, তাকে আমরা বলে থাকি ম্যানেজার। সো কেন নির্দেশনাটা এত ইম্পর্টেন্ট?
নির্দেশনাটা এই জন্য ইম্পর্টেন্ট যে তুমি একটা ব্যবসায় প্রতিষ্ঠানের, একটু এঁকে দেখাই, একটা ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি যখন একটা ঊর্ধ্বতনের অবস্থায় থাকো, ঊর্ধ্বতন কোন একটা পজিশনে থাকো, সেই অবস্থা থেকে নিচের দিকে যারা তোমার আন্ডারে কাজ করছে তারা কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকে যে তুমি কোন একটা ইনস্ট্রাকশন তাদের দিকে পাস অন করবে, যে কোনো একটা নির্দেশ করবে ওদেরকে। নির্দেশটা কিসের জন্য করা হয়? লক্ষ্য অর্জনের জন্য। তুমি একটা নির্দেশ করলে লক্ষ্য অর্জনের জন্য, এই যে নির্দেশটা তুমি করলে একটা ঊর্ধ্বতনের অবস্থা থেকে, সেটা তোমার অধস্তনদেরকে অনুপ্রাণিত করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য। কারণ এই ব্যক্তিগুলো তারা কিন্তু নিজেরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তারা কি করতে পারে? তারা পারে তোমাদের নির্দেশগুলো মেনে চলতে। নির্দেশ মানার জন্য এই লোকগুলো বসে থাকে, তাদেরকে নির্ধারিত কিছু সম্পদ দেয়া হয় এবং তাদের দায়িত্ব থাকে হচ্ছে এই নির্দেশটা পালন করার জন্য যতটুকু সম্পদ দরকার ঠিক ততটুকু সম্পদ আমি ব্যবহার করব। এইটুকুন কর্তৃত্ব তাদেরকে একটা নির্দিষ্ট সম্পদ ব্যবহারের জন্য দেওয়া হয়। সো এই মানুষগুলা যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তাদেরকে তোমার পরিচালিত করতে হয়, আর এই পরিচালনা করানোর কাজটা করে থাকেন আমার নির্দেশক, অর্থাৎ আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। সো এই যে নির্দেশনাটাকে মার্শাল ই ডিমক তিনি বলেছেন যে, আচ্ছা আমি তোমাদেরকে একটা ছোট কোয়েশ্চেন লিখে রেখেছি, সেটা দেওয়ার মাধ্যমে প্রশ্নটা করছি। মার্শাল ই ডিমক বলেছেন নির্দেশনা হৃৎপিণ্ড। সো নির্দেশনাকে তিনি হৃৎপিণ্ড বলেছেন, কিন্তু সেটাকে তিনি কিসের হৃৎপিণ্ড বলেছেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সো মার্শাল ই ডিমক নির্দেশনাকে কিসের সাথে তুলনা করেছেন? মার্শাল ই ডিমক নির্দেশনাকে তুলনা করেছেন হৃৎপিণ্ডের সাথে। হৃৎপিণ্ড। আচ্ছা, এই যে প্রশ্নটা বললাম যে কিসের সাথে তুলনা করেছেন, হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন, এটা অ্যাডমিশন টেস্টে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কে মার্শাল ই ডিমক, অর্থাৎ কে নির্দেশনাকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন? মার্শাল ই ডিমক। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে এবং যেটা থেকে ম্যাক্সিমাম মানুষ ভুল করে সেটা হচ্ছে মার্শাল ই ডিমক নির্দেশনাকে কিসের হৃৎপিণ্ড বলে উল্লেখ করেছেন। যদি বলে থাকি কিসের সাথে তুলনা করেছেন তখন উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। যদি বলে থাকি যে কিসের হৃৎপিণ্ড বলেছেন, এই প্রশ্নের উত্তর অপশন এ, ব্যবস্থাপনা। তোমাকে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে প্রশ্নটার অ্যান্সারটা কিরকম হতে পারে, জাস্ট তোমাকে দুটো অপশন দিচ্ছি আর কিছু না। তুমি একটু বলো যে কিসের হৃৎপিণ্ড হিসেবে তিনি তুলনা করেছেন। সো এই কোয়েশ্চেনটা অ্যাডমিশন টেস্টের একটা কোয়েশ্চেন যে কিসের হৃৎপিণ্ড হিসেবে তুলনা করা হয়েছে, ব্যবস্থাপনা নাকি প্রশাসন। whereas নির্দেশনা ব্যবস্থাপনার যে চক্র, সেটার একটা ধাপ নির্দেশন, ডিরেকশন। কিন্তু মার্শাল ই ডিমক একে হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন ব্যবস্থাপনার না প্রশাসনের। এই কারণে এটাকে অ্যাডমিশন টেস্টে তোমার সামনে তুলে ধরা হয়, এটা টেস্ট করার জন্য যে তুমি কি কোনো কারণে এটাকে ব্যবস্থাপনার হৃৎপিণ্ড হিসেবে কনসিডার করো কিনা। যেহেতু অ্যাডমিশন টেস্টে তোমাকে টেস্ট করা হয় যে তুমি কতটুকু ইন ডেপথে পড়াশোনা করেছো, কতটুকু নিজেকে প্রিপেয়ার করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। দ্যাটস ওয়াই এই টাইপের কোয়েশ্চেন সেট করা হয় যে মার্শাল ই ডিমক হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন, এটা তুমি জানো, কিন্তু কিসের হৃৎপিণ্ড, এটার অ্যান্সার ব্যবস্থাপনা না বরং প্রশাসন। ব্যবস্থাপনা মানুষ কেন দাগায়, এই ভুলটাও ভাঙাই। ব্যবস্থাপনার মনে করা হয় যে নির্দেশনা তো ব্যবস্থাপনার একটা অংশ, তো যেটা হৃৎপিণ্ড, সো নিশ্চয়ই নির্দেশনাটা আসলে ব্যবস্থাপনার হৃৎপিণ্ড হতে পারে। এই চিন্তা ভাবনা থেকে আমরা ব্যবস্থাপনাটা অনেক সময় ভুলে দাগিয়ে ফেলি। তুমি যদি চিন্তা করে থাকো ব্যবস্থাপনা, তাহলে কনগ্রাচুলেশনস, বিকজ আজকের পর আর কখনো তুমি এই ভুলটা করবা না। সো বলা হয়ে থাকে এটা প্রশাসনের হৃৎপিণ্ড। কেন প্রশাসনের হৃৎপিণ্ড? সো আমরা তো সবাই জানি যে অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে বলা হয় অ্যাডমিন, আর ম্যানেজমেন্ট, এই দুটা
ডিফারেন্ট দুটো অঙ্গ একটা অর্গানাইজেশনের। ম্যানেজমেন্ট কাজ করে হিউম্যান রিসোর্স নিয়ে, আর অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে ওই অর্গানাইজেশন নিয়ে। লিখি অর্গানাইজেশন অর্থাৎ ওই প্রতিষ্ঠান নিয়ে কাজ করে অ্যাডমিন অর্থাৎ আমার প্রশাসন। প্রশাসন যখন প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, প্রশাসন এটা হচ্ছে প্রতিষ্ঠান। আচ্ছা, প্রশাসন যখন প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, সেই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আমার আসলে নির্দেশনা দিতে হয়। নির্দেশনাটা দেওয়ার কাজ করে আমার ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা, এবং সেই নির্দেশনাটা আসলে কাজে লাগে এই অর্গানাইজেশন অর্থাৎ এই প্রতিষ্ঠানটাকে চালনা করার জন্য। এই কারণে প্রতিষ্ঠানের আমার হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা, এবং সেই নির্দেশনাটা আমার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা চক্রের একটা অন্যতম ধাপ। এটা ছিল নির্দেশনা সংক্রান্ত একটা খুব বেসিক কোয়েশ্চেনের ট্রিকি অ্যান্সার। সো এরপর আমরা দেখে নিব নির্দেশনার। আচ্ছা, আমরা একটু দেখি আমরা কতটুকু কভার করলাম। পাশে একটা ছোট্ট টপিক ক্লিয়ার করে রেখেছি, সো সেখান থেকে আমরা প্রথম টপিকটা দেখব নির্দেশনার পদ্ধতি। সো নির্দেশনার পদ্ধতিটা, আচ্ছা নির্দেশনার পদ্ধতি বেসিক মোট 5টা, যেটা তুমি এইচএসসি তে পড়ে এসছো। সো এখন আমরা সেটাকে একটু একবার রিভাইজ করব, আর এই নির্দেশনার পদ্ধতিটা নিয়ে অ্যাডমিশন টেস্টে কি কোশ্চেন আছে মানে আসতে পারে, সেই কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা ঠিক এখানে লিখি, বিকজ আমি এখানে কিছু জিনিস হয়তো লিখে দেখাবো তোমাকে। অলরাইট, নির্দেশনার প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে নির্ধারিত বা আদর্শ পদ্ধতি। আজকে তোমাদেরকে এগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিব যে কোন জিনিসটা রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে। তুমি এইচএসসি তে পড়েছো অনেক কিছু, কিন্তু সেগুলো খুবই টেক্সট বেসড কথাবার্তা ছিল। আজকে আমরা কনসেপচুয়ালি দেখবো যে আসলে প্র্যাকটিক্যালি কোনভাবে কাজ করে। নির্ধারিত বা আদর্শ পদ্ধতিতে নির্দেশনা কিভাবে কাজ করে খেয়াল করো। নির্ধারিত পদ্ধতি, সো নির্দেশনাটার নির্ধারিত পদ্ধতি হচ্ছে যখন কোন একটা কাজ করার জন্য একটা সেট অফ প্রিন্সিপালস থাকবে, যেটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড সেট অফ প্রিন্সিপালস। সেট অফ প্রিন্সিপালস অর্থাৎ যখন কোন একটা কাজ করার জন্য একটা পার্টিকুলার কোড অফ কন্ডাক্ট থাকবে। আচ্ছা, কোড অফ কন্ডাক্ট মানে কি? কোড অফ কন্ডাক্ট হচ্ছে কোনো একটা পরিস্থিতিতে পড়লে আমি সেটা মোকাবেলা করার জন্য কি কি করব, এই যে তোমাকে আগে থেকে বলে দেওয়া থাকে যে কি করতে হবে, এটা হচ্ছে একটা নির্দেশনা। এই নির্দেশনাটা যেহেতু আগে থেকে ঠিক করা যে উক্ত পরিস্থিতিতে কি করতে হবে, উক্ত পরিস্থিতি মানে এর আগে একবার এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে, ইন ফিউচার পরবর্তীতে এই উক্ত পরিস্থিতি যতবার রিপিট করবে ততবার কি করতে হবে, উক্ত পরিস্থিতি যেটা একবার হয়ে গেছে সেটা যতবারই ভবিষ্যতে হবে ততবার আমাকে কি করতে হবে, আমাকে ওই পার্টিকুলার কোড অফ কন্ডাক্টটা ফলো করতে হবে। আর এই কোড অফ কন্ডাক্টটা প্রত্যেকটা ব্যবসার প্রতিষ্ঠানে যে কোনো একটা ছোটখাটো কাজের জন্য একটা এসওপি বা কোড অফ কন্ডাক্ট থাকে, এবং এই কোড অফ কন্ডাক্টটা হচ্ছে রিয়েল লাইফে এই নির্ধারিত বা আদর্শ পদ্ধতিতে নির্দেশনার একটা উদাহরণ। ধরো আমি যদি বলে থাকি 10 মিনিট স্কুলের কথা, 10 মিনিট স্কুলের কোড অফ কন্ডাক্ট। 10 মিনিট স্কুলে প্রতিদিন যখন আমরা এরকম লাইভ ক্লাস নিয়ে থাকি, আমাদের যখন ভিডিও থাকে, সো আমার সাথে এটার পিছনে আরো কিছু মানুষের কাজ করে। সো আমার সাথে আজকে কাজ করছে জাবির। আমি জাবিরকে বলবো, জাবির মিসবাহকে বলবো তোমাদের সাথে একটা হাই হ্যালো করে দিতে। জাবির, তুমি এসে একটু বলো যে তুমি প্রোডাকশন টিমে আছো এবং তুমি আমাদের সাথে কি কাজ করে থাকো। হাই, আমি 10 মিনিট করে প্রোডাকশনে কাজ করে থাকি। এই যে তোমরা যতগুলো ভিডিও দেখতেছো এবং যতগুলো ভিডিও তোমাদের কাছে এডিটেড ভাবে আসে, বেশিরভাগই হলো আমাদের পুরো টিম এবং আমি ওটাই কিছু সহযোগিতা করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ জাবির মিসবাহ। সো জাবির মিসবাহ চলে যাচ্ছে ঠিক তার সেই কাজটা করতে, এবং আমি বলবো যে জাবিরের কাজটা কি হয়। আমরা এখান থেকে যখন ক্লাস নিয়ে শেষ করে চলে যাই, তো জাবির আমাদের এই সম্পূর্ণ বোর্ড ক্লিনিং, দেন লাইটগুলো যা যা আছে সবগুলোকে জায়গা মতো রেখে দেওয়া, ক্যামেরার পেছনের কাজ করা, এটার জন্য জাবির অনেক বড় একটা থ্যাঙ্কস। ক্যামেরাগুলোকে খুলে জায়গা মতো রেখে দেওয়া, আমাদের এখানে ইনস্ট্রাক্টররা যা কিছু, আমি একটু আগে একটা
কাগজ ইউজ করেছিলাম, তাই না? এই কাগজগুলোকে জাবির নিয়ে গুছিয়ে একটা জায়গায় ডাম্প করবে। এই যে ইনস্ট্রাক্টর চলে যাওয়ার পর নির্দিষ্ট কিছু কাজ প্রত্যেকবার জাবিরকে করতে হচ্ছে, তাই না? রিপিটেডলি করতে হচ্ছে। কোনোবার আমি আসবো, কোনোবার হয়তো সোহেল ভাই আসবেন, কোনোবার শুভ ভাই আসবে, কোনোবার স্বামী ভাই আসবেন, কোনোবার রাতুল ভাই আসবেন। সো প্রত্যেকটা কাজ রিপিটেডলি যখন প্রোডাকশন টিমকে করতে হয়, তার মানে এটা একটা সেট অফ প্রিন্সিপালস, মানে এটা একটা পার্টিকুলার কোড অফ কন্ডাক্ট। সে কাজটা কি করতে হবে, কন্ডাক্টটা কি হবে, কন্ডাক্টের একটা পার্টিকুলার কোড, মানে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। এটাই নির্ধারিত বা আদর্শ পদ্ধতি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিক একইভাবে কাজটা করে থাকে। ওরা দেখে যে যখন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাইরের একজন ক্লায়েন্ট তাদের সাথে দেখা করতে আসে, ওদের কোড অফ কন্ডাক্ট কি হয়। ওই ক্লায়েন্ট যেই সময় আসে ওই সময় তাকে খাবার অফার করতে হয়। লাইক উনি যদি সকালে আসেন, নাস্তা অফার করতে হয়। যদি দুপুর 2টার আগে আসেন, 12টার পর 2টার আগে, তখন তাকে লাঞ্চ অফার করতে হয়। আর যদি তিনি বিকালে আসেন, আফটারনুনে, তখন ওনাকে একবার চা কফি সারতে হয়। সন্ধ্যার সময় আসলে একবার ওনাকে চা কফি সারতে হবে। সো এই যে কাজটা করতে হবে, এই কাজটা কে করবে? এই কাজটা কি ম্যানেজমেন্ট করবে নাকি কাজটা অ্যাডমিনিস্ট্রেশন করবে? কাজটা অ্যাডমিনিস্ট্রেশন করবে। এবং এই কাজটা করার জন্য যেহেতু রিপিটেডলি কাজটা করতে হচ্ছে, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে করতে হচ্ছে, সেটা ওদের বাইরের ক্লায়েন্ট দেখা করতে আসলে তাদের জন্য সেট করা একটা সেট অফ প্রিন্সিপালস, কোড অফ কন্ডাক্ট। এটা ছিল নির্ধারিত বা আদর্শ পদ্ধতি। তোমাকে এটা বলার কারণ হচ্ছে তুমি এটা পরীক্ষার হলে ভুলে যেতে পারো। সো তুমি আদর্শ বা নির্ধারিত পদ্ধতি পাশে শুরু করে লিখে রাখো কোড অফ কন্ডাক্ট। তাহলে এটা সংক্রান্ত বাকি সব কথা, এই যে যা যা পড়ে আসছো, সব মনে পড়ে যাবে। আর অ্যাডমিশন টেস্টে এমসিকিউ দাগানোর সময় তুমি যখন দেখতে পারবে যে এমন একটা অপশন দেওয়া, যে অপশনটা রিপিটেডলি অর্গানাইজেশন করা হয়, তার মানে সেটা নির্ধারিত বা আদর্শ পদ্ধতি। খুবই সিম্পল। তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো অ্যাডমিশন টেস্টে ম্যানেজমেন্ট, তোমার জন্য একদম কঠিন হবে না এবং অনেক মার্কস তুমি ক্যারি করতে পারবে। ঠিক এরপর স্বৈরাচারী পদ্ধতি। স্বৈরাচারী পদ্ধতির পাশে ছোট করে লিখে রাখতে পারো এই নামটা। হিটলার নামটা শুনলে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে স্বৈরাচারী। আমরা স্বৈরাচার বলতে হিটলারের কার্যক্রমকে বুঝি, নাৎসিস। আর স্বৈরাচারী হিসেবে তিনি খ্যাতিপ্রাপ্ত, কুখ্যাত বলা যায়। আর হিটলারকে যদি তুমি স্বৈরাচারী পদ্ধতির পাশে ছোট করে লিখে রাখো, তাহলে তোমার মনে থাকবে যে উনি আসলে কি করতেন। উনি একটা মিলিটারি, প্যারামিলিশিয়াকে তিনি গাইড করতেন, তারা প্যারামিলিশিয়াকে তিনি পরিচালনা করতেন। এর মানে হচ্ছে মিলিটারি পদ্ধতিতে যেরকম, এখন আমরা একটু ব্রেকডাউন করে পড়ছি, মিলিটারি পদ্ধতিতে যেরকম ঊর্ধ্বতন যা করতে বলবেন তাই করতে হতো। মিলিটারিতে কি হয় তুমি শুধু সেটা চিন্তা করো যে মিলিটারিতে কি হয়, ঊর্ধ্বতন যা করতে বলেন আমাকে সেটাই করতে হয়, যেটা করতে বলবেন সেটাই করতে হবে, তাই করা। এবং কোনো কারণে আমি ঊর্ধ্বতনকে কোনো প্রশ্ন করতে পারবো না। সেটা যদি আমরা রেড পেন দিয়ে লিখে দেই যে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। তুমি ঊর্ধ্বতন তোমাকে যা করতে বলবে তোমাকে তাই করতে হবে এবং কোনোভাবে তুমি তাকে ব্যাকৃত ঊর্ধ্বতন তুমি চাইলে তাকে কোনো প্রশ্ন করতে পারো না। এটা হচ্ছে মিলিটারিতে করা হয়, এটা হিটলার করতো। এবং সেম কাজটা অর্গানাইজেশনে যখন করা হয়, প্রাতিষ্ঠানিক একটা কাঠামোতে, তখন আমরা সেটাকে বলে থাকি স্বৈরাচারী নির্দেশনা পদ্ধতি। যে ঊর্ধ্বতন যা করতে বলবেন তাই করতে হবে, কোনোভাবে তাকে প্রশ্ন করা যাবে না। ঊর্ধ্বতন যদি বলে থাকে যে আমি লক্ষ্যমাত্রা দিলাম, এবার কলম উৎপাদন নিয়ে কথা বলছিলাম একদম ক্লাসের শুরুতে। সো আমি এবার এই সপ্তাহে কলম উৎপাদন করব, 5000 কলম উৎপাদন করব। তো আমার মোট 50 জন কর্মী আছে। তো আমি কি আসলে বাংলাদেশের ল অনুযায়ী 8 ঘন্টা কাজ করলে লক্ষ্যমাত্রা পূর্ণ হবে নাকি 10 ঘন্টা করে কাজ করতে হবে? আমি যদি 10 ঘন্টা করেই কাজ করি তাহলে তো সেটা আমার ল ব্রেক করে। লাইক আমি 8 ঘন্টা কাজ করার জন্য একটা নির্ধারিত মজুরি পাই, সে আমাকে কাজ করতে বলছে 10 ঘন্টা। 10 ঘন্টা তো আমাকে ল পারমিট করে না, কিন্তু তাও কি আমি 10 ঘন্টা তার জন্য কাজ করব? তাহলে আমি কি মোট 500টা কলম উৎপাদন করতে পারবো? আমি কি সেটা করব? নাকি আমাকে বলেছে যে
আমি এবার 5000টা পেন আমি বানাবো, সো ওভারটাইম করলে আমি কেন এতটা কষ্ট করে তার জন্য ওভারটাইমটা করব? আমি কি, তিনি লক্ষ্যমাত্রা স্থির করার আগে তো আমাদের সাথে কোনো কথা বলেননি। তিনি লক্ষ্যমাত্রা স্থির করলেন বলে কি আমি সেটাকে পালন করব, নাকি আমি আমার ল অনুযায়ী 8 ঘন্টা কাজ করার কথা, সো আমি মোট 50 জন আছি, তো আমি মোট 400টা পেন উৎপাদন করব। কোনটা আমার জন্য করলে ভালো হবে সেটা নিয়ে আমি তাকে কোনো প্রশ্ন করতে পারবো না, বা আমি আমার কোনো মতামত তাকে দিতে পারবো না। যখন তার সেট করা আমার যে লক্ষ্যমাত্রা সেটাই ফলো করতে হবে, তখন আমরা সেটাকে 5000 না বলে 500 বলি। সো যদি 500 পেন আমাকে উৎপাদন করতেই হয়, তখন সেটা হবে আমার জন্য একটা স্বৈরাচারী পদ্ধতিতে দেয়া নির্দেশনা। ঠিক এরপর কারণ ব্যাখ্যাকরণ। কারণ ব্যাখ্যাকরণটা খুব ইন্টারেস্টিং, যে কারণ ব্যাখ্যাকরণটা ইদানিং কালের সময় খুব বেশি করা হয়, যে কোনো একটা কাজ যখন করতে বলা হয় সেটার পেছনে এক্সপ্লেনেশন দেয়া, যে কেন কাজটা করতে হবে এটা ব্যাখ্যা করা, কেন এর উত্তর। আচ্ছা, এইটুকু লিখে রাখতে পারো যে কেন এটার উত্তর যখন দেওয়া হয় তখন সেটাকে বলা হয় যে কারণ ব্যাখ্যা সহযোগে নির্দেশনা। তো কেন প্রশ্নগুলো কখন আসে? কেন প্রশ্নগুলা, লাইক যদি বলে থাকি যে 10 মিনিট স্কুলে আমাকে যখন বলা হচ্ছে যে আমি এবার এইচএসসি জন্য ক্লাস নেব কিংবা অ্যাডমিশনের জন্য ক্লাস নেব, কি যদি প্রশ্ন করে থাকি যে কেন কেন নিব, উত্তর হচ্ছে 10 মিনিট স্কুলের মোটো নেভার স্টপ লার্নিং। উত্তর হচ্ছে তুমি যা জানো সেটা অন্যের সাথে শেয়ার করা। লাইক আমি যখন ম্যানেজমেন্ট এখানে পড়াচ্ছি, আমি কিন্তু ক্লেম করছি না যে আমি জানি অ্যাডমিশন টেস্টে কি ধরনের কোশ্চেন সেট করা হবে, কিংবা আমি খাতা দেখি। নো, আমি কিছুই করি না। তাহলে আমি কেন তোমাকে আজকে বলছি কারণ আমি শুধু পরীক্ষা দিয়েছি, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করছি, আর কিছুই না। সো যেটা জানি সেটা মানুষকে শেয়ার করে দেওয়া। তো এই কেন এর উত্তরটা যখন একটা প্রতিষ্ঠানে করা হয়, সে ফর এক্সাম্পল তোমাকে বললো যে তুমি আগামীকালকে শুক্রবার দিন, মনে করো শুক্রবার তোমাকে বলা হলো একটা মিটিং অ্যাটেন্ড করতে। তো কথা হচ্ছে শুক্রবার হলিডে, শুক্রবার আমি কি মিটিংটা অ্যাটেন্ড করবো নাকি করবো না? স্বাভাবিকভাবে আমার মনে হবে শুক্রবার হলিডে, শুক্রবার আমি অফিসে কেন আসবো, তাই না? শুক্রবার আমি অফিসে কেন আসবো, এই প্রশ্নটা তো সবাই করবে, স্বাভাবিক। এর উত্তরে যদি আমাকে আমার যিনি ম্যানেজার তিনি যদি আমাকে বলতে পারেন যে আপনি আসলে শুক্রবার আসবেন কারণ মাসের আর বাকি দিনগুলোতে, আমার এই 4টা শুক্রবার বাদে বাকি দিনগুলোতে আপনি কাজ করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার কাজের বাইরে আমি আসলে শুক্রবার এই মিটিংটা ডেকেছি কারণ শুক্রবার মিটিংটা আমার বিদেশি ক্লায়েন্টের সাথে হবে। বিদেশি ক্লায়েন্ট, হ্যাঁ, আমার বিদেশি ক্লায়েন্টের সাথে থাকবে, তো ওনাদের জন্য তো শনি রবিবার অফ, তো উনি শুক্রবার এই কাজটা করে উনি শনি রবিবার হলিডে করার জন্য শুক্রবার রাতে ফ্লাইটে চলে যাবেন। এই কারণে আমি শুক্রবার দিন এই মিটিংটা রেখেছি অফিসে। তো আপনি যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয়। তো শুক্রবার বিদেশি ক্লায়েন্টের জন্য রাখা এই মিটিংটার কারণটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে সেটা হবে কারণ ব্যাখ্যাকরণ। আর যদি বলা হয় যে ঊর্ধ্বতন জোরপূর্বক শুক্রবার দিন একটা মিটিং ডাকলেন এবং সেই মিটিং এ আসা বাধ্যতামূলক করে দিলেন, তখন সেটা তাহলে সেটা হবে স্বৈরাচারী নির্দেশনা পদ্ধতি। খুবই সিম্পল। দেখো কাজটা কিন্তু একই, স্বৈরাচারী যিনি নির্দেশক তিনিও একই কাজ করতে পারেন, করলে তুমি তাকে বলবা হিটলার, তাই না? আর যদি তিনি শুক্রবার মিটিং ডাকেন এবং কারণ ব্যাখ্যা করেন যে বিদেশি ক্লায়েন্ট আসা উপলক্ষে, কারণটা যদি ব্যাখ্যা করে দেন তখন আমরা সেটাকে বলবো কারণ ব্যাখ্যা সহযোগী। খুবই সিম্পল, তুমি একটা এক্সাম্পল দিয়েই দেখবা যে মাল্টিপল, যে কোনো কিছুর মাল্টিপল টাইমস তুমি মনে রাখতে পারবে একটা এক্সাম্পল দিয়ে। এটা কেন হয়? যখন জিনিসটা বুঝে পড়ো তখন এক্সাম্পল দিয়ে তুমি ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারো, এবং ডিফারেন্সিয়েট করে ম্যানেজমেন্টে পড়লে তোমার মাথায় সেটা বেশি দিন থাকবে। আর একদম লাইন বাই লাইন মুখস্থ করে অ্যাডমিশন টেস্টের জন্য না পড়াটাই বেটার, কারণ অ্যাডমিশন টেস্টে যদি লাইন বাই লাইন মুখস্থ করতে চাও ম্যানেজমেন্টে পড়ার পরিমাণটা তোমার জন্য অনেক বেড়ে যাবে। আসলে হয়তো যত পড়ার না তত পড়া তোমার জন্য মনে হবে। এরপর পরামর্শমূলক নির্দেশনাটা নিয়ে আমরা সব থেকে ভালো জানি। পরামর্শমূলক নির্দেশনা হচ্ছে যখন ঊর্ধ্বতন প্লাস অধস্তন মিলিতভাবে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাকে দেখায় মিলিতভাবে একটা সিদ্ধান্ত।
ঊর্ধ্বতন এবং অধস্তন মিলে সিদ্ধান্ত যদি গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তখন ঊর্ধ্বতন আমার জন্য যেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, অর্থাৎ উনি আমাকে একটা নির্দেশ দেবেন, এই নির্দেশের সাথে আমি, অর্থাৎ আমি যদি আমাকে অধস্তন বলে থাকি, অধস্তন কি করতে পারবে? মতামত দিতে পারবে। তার মতামত এবং তার নির্দেশ সম্মিলিতভাবে যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে, যে আমি কি আমার মিটিংটা শুক্রবার করব, নাকি আমি বৃহস্পতিবার আমার অফিস আওয়ারের পরে থেকে ওই মিটিংটা অ্যাটেন্ড করে বাসায় যাব, কোনটা করতে আমার কর্মীরা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই সিদ্ধান্তটা নেওয়া যদি আমি নিয়ে থাকি, তখন সেটা হবে পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শমূলক নির্দেশনা কাজ করে যখন তুমি একটা লক্ষ্যমাত্রা স্থির করতে চাচ্ছ। সেই লক্ষ্যমাত্রা স্থির করার জন্য তোমার যারা কর্মী আছে, অধস্তন কর্মী, সেই কর্মীরা প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করতে নরমালি পারে, সেটা যদি তুমি যাচাই করো, তাহলে সেটা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করাটা হবে পরামর্শমূলক নির্দেশনা। আর পরামর্শমূলক নির্দেশনা আরেকটা কথা একটু বলে রাখি, যে পরামর্শমূলক নির্দেশনার একটা অন্যতম অসুবিধা হচ্ছে, তোমার কর্মীরা যদি তোমাকে মতামত দিতে না পারে, তোমার কর্মীরা যদি কেবলমাত্র সিদ্ধান্ত ফলো করতে অভ্যস্ত হয়ে থাকে, তুমি সিদ্ধান্ত দিবা আর ওনারা শুধু সেটাকে এক্সিকিউট করবে, পালন করবে, ওরা যদি সেরকম মেন্টালিটির হয়ে থাকে তোমার অধস্তনরা, তাহলে ওরা তোমাকে মতামত দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারবে না। কখন সাহায্য করতে পারবে? যখন ওরা একটা নির্দিষ্ট স্কিলফুল হবে, ওদের মধ্যে যখন নাকি দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে দক্ষতা এবং বুদ্ধিমত্তা। দক্ষতা এবং বুদ্ধিমত্তা এই দুটার সম্মিলন যখন হবে, তখন তুমি ম্যানেজার হিসেবে ওদের মতামতটাকে কাউন্ট করতে পারবা, ওদের মতামতটাকে গুরুত্ব দিতে পারো। ওদের মতামতটা যদি গুরুত্বপূর্ণ হয়, দক্ষতা এবং বুদ্ধিমত্তার একটা প্রতিফলন থাকে, তখন আমার নির্দেশ হিসেবে সেটাকে গ্রহণ করা যাবে। তখন সেটাকে আমরা বলবো একটা যৌথ উদ্যোগে নেওয়া সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটার নাম হচ্ছে আমার পরামর্শমূলক নির্দেশনা। সো এর সাথে লাস্টে যেটা দেখবো, প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নেওয়া নির্দেশনা, সেটা হচ্ছে আমাদের একটু কথা বলছিলাম লিডার নিয়ে। তো সেই লিডার বা নেতা যিনি হয়ে থাকেন আমার ব্যবসার ম্যানেজার, তিনি যদি অধস্তনদের মধ্যে খুব পপুলারিটি গেইন করতে পারেন, তিনি যদি জনপ্রিয়তা অর্জন করতে পারেন, কাদের মধ্যে? অধস্তনদের মধ্যে। হ্যাঁ, অধস্তনদের মধ্যে যদি জনপ্রিয়তা অর্জন করতে পারেন, তাহলে কি হবে? উনি যা কিছু করবেন সেটা দেখে আমরা ইন্সপায়ার্ড হব। ফর এক্সাম্পল, যিনি আমার অফিসের ম্যানেজার, তিনি অফিসে সকাল 8টায় আসেন, whereas 9টা থেকে অফিস শুরু হয়, 8টায় আসেন এবং বের হন সবার পরে। ফর এক্সাম্পল, সবাই বের হয় বিকাল 5টা, 5:30, উনি বের হন প্রতিদিন 6টায়। কখন প্রযোজ্য? যখন সবাই যা করবেন তার থেকে উনি বেশি কাজ করবেন, তার থেকে উনি আগে আসবেন এবং পরে বের হবেন। এটা করার মাধ্যমে উনি সবাইকে অনুপ্রাণিত করবেন যে অফিসটা নিজের, এই কাজের জায়গাটা আমাদের সবার, শেয়ার্ড অফিস প্লেস, শেয়ার্ড ওয়ার্ক প্লেস বা অফিস প্লেস, এটাকে ভালোবেসে এখানে কাজ করব এবং নিজের মনে করে কাজ করব, নিজের মতো করে থাকবো। এই আইডিওলজিটা উনি সবার মধ্যে সেট করতে পারবেন। কখন? যখন উনি প্রত্যয় সৃষ্টি করতে পারবেন, লাইক উনি ইন্সপায়ার করবেন। যেহেতু উনি অনেক পপুলার, সো উনি ইন্সপায়ার করবেন মানুষজনকে বেশিক্ষণ ধরে কাজ করতে অফিসে, উনি ইন্সপায়ার করবেন ওভার টাইম করতে। যখন ম্যানেজার করে, এই কারণে আমি করবো, বিকজ ম্যানেজার সবার মধ্যে অনেক বেশি পপুলার, সো ম্যানেজারকে দেখে ইন্সপায়ার হয়ে যখন কাজটা করবো, রাজি হব, তখন এটা হচ্ছে প্রত্যয় সৃষ্টির মাধ্যমে দেওয়া নির্দেশনা। উনি প্রত্যয় সৃষ্টি করছেন যে দেখো তোমরা ওভারটাইম করো, ওভারটাইম করলে এই লক্ষ্যমাত্রাটা আমি তাড়াতাড়ি অর্জন করতে পারবো। এই সম্পূর্ণটা ছিল, তুমি আগেও এইচএসসিতে পড়েছো, বাট আজকে আমরা একটু ডিটেইলে আলোচনা করলাম রিয়েল লাইফে কি কি হয় সেটা নিয়ে কথা বললাম, তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটাকে একটু স্মুথ করার জন্য। সো এরই সাথে আমাদের নির্দেশনার পদ্ধতি শেষ হয়ে গেল। সো এখন দেখবো নির্দেশনার কিছু প্রকারভেদ। ওকে, নির্দেশনার একটা ছোট ক্রমধারা আছে, সেই ক্রমধারাটা আগে একটু দেখতে নিই, যে নির্দেশনাটা কিসের মাধ্যমে পাস অন করে। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে যখন নির্দেশনা দেওয়া হয়, নির্দেশনাটার একটা নির্দিষ্ট ক্রমধারা থাকে।
ক্রমধারায় মানে হচ্ছে তোমাকে তোমার যিনি বস থাকেন, বস তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটা নির্দিষ্ট নির্দেশনা দিয়ে থাকেন, নির্দেশ করে থাকেন। তোমার যদি পরবর্তীতে বস চেঞ্জ হয়, তোমার বসের নির্দেশটা যেন চেঞ্জ না হয়, নির্দেশটা যেন একই থাকে, তখন সেটাকে বলা হয় নির্দেশের ঐক্য। অর্থাৎ নির্দেশের ঐক্য কথাটার মানে হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি এখন প্রজেক্ট 1 এ কাজ করছি। আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, একদম বইয়ের বাইরে। প্রজেক্ট 1 এ আমি কাজ করছি একজন এক্সিকিউটিভ হিসেবে। আর প্রজেক্ট 2 আমি পরবর্তীতে অন্য একটা প্রজেক্টে কাজ করতে গেলাম, ঠিক আছে? মানে একই অফিসে তো মাল্টিপল প্রজেক্ট চলতে থাকবে না। সো আমি প্রজেক্ট 1 এ কাজ করছিলাম এক্সিকিউটিভ হিসেবে, প্রজেক্ট 2 তে আমি কাজ করছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সো আমি যখন প্রজেক্ট 1 এ কাজ করছিলাম এক্সিকিউটিভ হিসেবে, তখন আমার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য যা ছিল, প্রজেক্ট 2 তে কাজ করার সময় সেই লক্ষ্যটা যেন একই থাকে, লক্ষ্যটা যেন কখনো কন্ট্রাডিক্টরি না হয়। প্রজেক্ট 1 এ আমি এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করার সময় আমি সে ফর এক্সাম্পল 9টা থেকে 5টা অফিস করতাম। প্রজেক্ট 2 তে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর কখনোই আমার এক্সিকিউটিভদেরকে বলতে পারবো না যে তোমাকে 9টা থেকে সন্ধ্যা মানে 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত কাজ করতে হবে। কেন? বিকজ আমি যখন এক্সিকিউটিভ ছিলাম তখন তো 9টা থেকে 5টা কাজ করার একটা নির্দেশনা আমি পেতাম। আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাব, আমি এক্সিকিউটিভকে 9টা থেকে 6টা কাজ করার নির্দেশ দিতে পারবো না। যদি নির্দেশ দিয়ে থাকি তাহলে সেটা নির্দেশনার ঐক্য এটাকে বরখেলাপ করবে। আর নির্দেশনার ঐক্য এটার কথা আমাদেরকে বলেছেন হেনরি ফেয়ল। আমার মনে হয় নামটা বলার সাথে সাথে তোমাদের মনে পড়ে গেছে যে এক্স্যাক্টলি তোমরা পড়েছিলে যে তিনি ব্যবস্থাপনা 14টি নীতি দিয়েছিলেন। 14টি নীতির মধ্যে একটা ছিল নির্দেশনার ঐক্য, অর্থাৎ নির্দেশের ঐক্য। নির্দেশনাটা উপর থেকে নিচের দিকে নামার সময় সবসময় যেন সেম থাকে। প্রত্যেকবার যখন নির্দেশনা দেওয়া হবে, প্রত্যেকবার নির্দেশনাটা যেন একই থাকে, এটাই হচ্ছে নির্দেশনার ঐক্য। এটা দিয়েছেন হেনরি ফেয়ল। যদি তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়ার পর নির্দেশটা বদলে যায়, একটা সময় থেকে আরেকটা সময় যাওয়ার পর যদি নির্দেশটা বদলে যায়, তখন সেটা নির্দেশের ঐক্যের বরখেলাপ করে। আমরা এখন যা নিয়ে কথা বলছি সবগুলো কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে কিছু এমসিকিউ দাগাতে সাহায্য করবে। সো যখন মনে হবে কোনোটা কিছু ইম্পর্টেন্ট, সেটা পাশে ছোট করে একটু কথা ঢুকিয়ে নিতে পারো, তোমার পর প্রিপারেশনটা স্মুথ হবে। ঠিক আছে, এরপর নির্দেশ বা নেতৃত্বের কিছু প্রকারভেদ দেখবো। নির্দেশের প্রকারভেদ বলতে নির্দেশ কি যিনি দিয়ে থাকেন তার কিছু প্রকারভেদ দেখবো। সো নির্দেশটা আমাদের যিনি দেন তাকে আমরা বলে থাকি নেতা। তার মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকে বলেই তিনি আমাকে নির্দেশনা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ লিডার। সো আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে নির্দেশনা এটার মাধ্যম কি? নির্দেশনার মাধ্যম হচ্ছে নেতৃত্ব, যেটা কিনা আমরা বলেছিলাম যে লিডারশিপ কোয়ালিটি। আর নেতৃত্বটা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? যে নেতৃত্বের প্রাণ হচ্ছে, হার্ডশেপ দিয়ে দেখালাম, নেতৃত্বের প্রাণ হচ্ছে যোগাযোগ। নেতৃত্বের প্রাণ হচ্ছে যোগাযোগ। কারণ তোমার কমিউনিকেশন যত ভালো, তুমি তত ভালো লিডার। খেয়াল করো, তুমি যদি একজন লিডার হও বা তুমি কি ম্যানেজার হয়ে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা তুমি জানো কি, কিন্তু তুমি তোমার অধস্তনদের সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারলে না, তাহলে কিন্তু তোমার কমিউনিকেশন ফেইলিয়ারের জন্য ওর ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে সবসময় একটা নেগেটিভ ধারণা কাজ করবে। তোমার লক্ষ্যের সাথে সে লক্ষ্য মিলিয়ে কাজ করতে পারবে না, তুমি শুধু তাকে বকাবকি করতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট অধস্তন তার 100% দিতে পারবে না। এবং এখানে ফেইলিয়ারটা কার? ফেইলিয়ারটা ম্যানেজারের, বিকজ ম্যানেজার ঠিকমতো কমিউনিকেট করতে পারে না। সো যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন আমার ব্যবসায় প্রতিষ্ঠানে নির্দেশনা, অর্থাৎ নির্দেশনাটা আমার প্রবাহিত হয় যে মাধ্যম, নেতৃত্ব, সে নেতৃত্বের প্রাণ। যেখানে একটু কথা লিখে রাখি, মাধ্যম, নির্দেশনার মাধ্যম আছে। আরেকটা কথা, নির্দেশনা প্রবাহিত হয়, এই কথাটা বলা হয় প্রবাহিত হয়
কিসের মাধ্যমে? নেতৃত্ব। এবং সেই নেতৃত্বের প্রাণ হচ্ছে যোগাযোগ। সেই নেতৃত্বের প্রাণ হচ্ছে যোগাযোগ। যোগাযোগের ফেইলিয়ার অর্থাৎ কমিউনিকেশন ফেইলিয়ারের জন্য আসলে মানে খুব বেশিরভাগ যারা ম্যানেজার তারা লিডার বা নেতা হতে পারে না যোগাযোগের ব্যর্থতার কারণে। সো আই টু রিপিট করে দিই যে যোগাযোগের ব্যর্থতার কারণে আমাদের যারা ম্যানেজার থাকে বা নির্বাহী থাকে তারা ব্যবস্থাপক থেকে নেতৃত্ব বা নেতৃত্ব দেওয়ার যোগ্য অর্থাৎ নেতা হতে পারে না, ব্যর্থ হন। কিসের মাধ্যমে ব্যর্থ হন? যোগাযোগের মাধ্যমে। যোগাযোগের মাধ্যমে নেতায় পরিণত হওয়া থেকে ব্যর্থ হয়ে যান। এরই সাথে শেষ করলাম একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এরপর দেখবো নেতৃত্ব, যেটা বলছিলাম যোগাযোগের আমার যদি খুব ভালো যোগাযোগ হয় তাহলে আমি কি করতে পারবো? আমি নেতা হতে পারবো এবং সেই নেতৃত্বের কিছু প্রকারভেদ। সো নেতৃত্বের প্রকারভেদগুলোর মধ্যে নির্দেশনার যে প্রকারভেদগুলা 3 রকম হয়ে থাকে। আমরা এখন এই ফেজটাতে আছি। নেতৃত্বের প্রকার, নেতৃত্বের প্রকারভেদ হচ্ছে মূলত 3 রকম। নাম্বার 1 প্রেষণা ভিত্তিক, নাম্বার 2 ক্ষমতা ভিত্তিক, নাম্বার 3 হচ্ছে মৌল ভিত্তিক। আমি একটু বলে দিই কোনটার নামটা কেন এভাবে রাখা হলো। প্রেষণা ভিত্তিক মানে হচ্ছে তোমাকে ইন্সপায়ার করা হবে বা কখনো মোটিভেট করা হবে, কখনো ডিমোটিভেট করা হবে। আচ্ছা লিখে ফেলি, ইতিবাচক, নেতিবাচক। ওকে, প্রেষণা অর্থাৎ মোটিভেশন। সো ফার্স্ট যেটা এটা পড়ছি, সো এখানে আপাতত থাকি যে প্রেষণা বা মোটিভেশন দিয়ে যখন তোমাকে কাজ করানো হয় সেটা কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ মোটিভেশন, কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ ডিমোটিভেট করা হয় যে এই কাজটা করবা না। যখন তোমাকে বলা হয় যে এটা যদি এ আর বি বলি, এতে বলা হলো যে কাজ করলে পুরস্কার, তখন তুমি সেটাকে বলবে যে এই কাজটা করার সাথে একটা ভালো কোনো একটা প্রতিফলন রয়েছে। তখন জিনিসটা যখন সবকিছু পজিটিভ পজিটিভ কাজ করবে তখন আমরা সেটাকে বলে থাকবো ইতিবাচক, অর্থাৎ আমাকে কোনো একটা কাজ করতে ইন্সপায়ার করা হচ্ছে, মোটিভেট করা হচ্ছে। কাজ করলে যদি কাজটা ভালো হয় তখন আমাকে বলছে একটা পুরস্কার দিবে। আবার যদি বলা হয় যে তুমি যদি একটা কাজ ভালো মতো করো তাহলে তোমাকে একটা নির্দিষ্ট টাইটেল দেওয়া হবে। যেমন আমাদের 10 মিনিট স্কুলে যখন এমপ্লয়ি অফ দ্য মান্থ, ইনস্ট্রাক্টর অফ দ্য মান্থ, স্মার্ট বুক রাইটার অফ দ্য মান্থ, এরকম অনেক অনেক টাইটেল দেওয়া হয়। আবার যখন আমরা কখন বলি যে একটা কাজ করতে আমরা ইন্সপায়ার্ড হই, যখন ওই কাজটা শেষে একটা এন্ড প্রোডাক্ট যখন মার্কেটে আসে তখন একটা অ্যাপ্রিসিয়েশন কাজ করে। যেমন আমাদের 10 মিনিট স্কুল, আমি একটু জাবির মিসবাকে বলি যে আমাদের 10 মিনিট স্কুলে যখন কেউ ভালো কাজ করে যাবে তখন আমরা তাকে কিছু অ্যাওয়ার্ডস দেই না? সো আমরা একটা অ্যাওয়ার্ড কিন্তু ওদেরকে দেখিয়ে দিতে পারি যে 10 মিনিট স্কুলে আমরা কিছু ধরনের অ্যাওয়ার্ড দিই। তো আমার মধ্যে আমরা স্মার্ট বুক রাইটারদের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়ে যাবো। সো সেই স্মার্ট বুক রাইটারদের জন্য পাওয়া একটা অ্যাওয়ার্ড আমি তোমাদের এখন দেখাই। আচ্ছা, সো আমাদের স্মার্ট বুক রাইটিং টিমকে লিড করার জন্য আমি এখন কাকে দেখাচ্ছি? আস্মিতা। আস্মিতা আমার খুব ফেভারিট একজন স্মার্ট বুক রাইটার। তো আস্মিতা যখন তোমাদের 10 মিনিট স্কুলের জন্য স্মার্ট বুক লিখছিল তো বলা হয়েছে যে তুমি কাজটা করো, কাজটা যদি ভালো মতো করতে পারো তাহলে তোমার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন ওয়েট করবে, একটা সারপ্রাইজ। তো সেই সারপ্রাইজটা হিসেবে স্মার্ট বুক কার্নিভালের দিন আমরা আস্মিতা রিদির জন্য একটা অ্যাপ্রিসিয়েশন রেখেছি। এই যে একটা অ্যাপ্রিসিয়েশন আস্মিতা রিদিকে দেয়া হলো ভালো কাজের জন্য, এর ফলে কি হলো? এর ফলে অন্যান্য যারা স্মার্ট বুক রাইটার তারা এই কাজটা করতে ইন্সপায়ার্ড হলো। অন্যান্য স্মার্ট বুক রাইটাররা আরো বেশি দক্ষতার সাথে, আরো বেশি উৎসাহ উদ্দীপনার সাথে কাজটা করবে। সো আমি স্মার্ট বুক বানানোর জন্য তাদেরকে আর নতুন করে নির্দেশ দিব, ওরা নিজেরাই ইন্সপায়ার্ড হবে। কেন ইন্সপায়ার্ড হবে? যখন দেখবে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়। আস্মিতা রিদির এই যে ছোট একটা ক্রেস্ট, এই ক্রেস্টটা দেখে ওদের মনে হবে যে আমার নিজের নাম লেখা একটা ক্রেস্ট থাকবে, আমার ভালো কাজের একটা অ্যাপ্রিসিয়েশন থাকবে। তখন সেটা হবে ইতিবাচক। ইতিবাচক ইনসেন্টিভ মানে তুমি পজিটিভ ইনসেন্টিভ দিলা একটা মোটিভেট করার জন্য স্মার্ট বুক রাইটিং এর। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রেষণা, মোটিভেশনের ইতিবাচকতা, ইতিবাচক প্রেষণার মাধ্যমে দেওয়া নেতৃত্ব।
ঠিক অপর দিক দিয়ে নেতিবাচক তাহলে কি? নেতিবাচক হচ্ছে যখন তোমাকে ভয় পাওয়ানো হয়। ভয় পাওয়ানো হয় এটা বলে যে তুমি যদি 3 মাস তোমাকে আমি ইন্টার্ন হিসেবে কাজ করবে, 3 মাস ইন্টার্ন হিসেবে কাজ করার পর যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি আউটস্ট্যান্ডিং কাজ করো, তাহলে তোমাকে আমাদের সাথে টিমে রেখে দিব, তুমি টিমে পরবর্তী সময় কাজ করতে পারবে। যদি তোমার মনে হয় যে 3 মাস পর তুমি আউটস্ট্যান্ডিং কিছু করোনি, তাহলে তোমাকে একটা নর্মাল অ্যাপ্রিসিয়েশন দিব, সেখানে তোমার আমাদের সাথে যাত্রাটা শেষ হয়ে যাবে, শেষ। সো এই যে একটা কোনো কিছুর ফিনিশ বা কোনো কিছু টার্মিনেট করে দেওয়া, এর মানে হচ্ছে নেতিবাচকতা, যে কোনো কিছু একটা শেষ করে দেওয়া। যখন বলা হয় কর্মীদেরকে যে তোমার প্রতিদিন অফিস শুরু হবে 9টায়, শেষ হবে 5টায়, তুমি 5টার দিকে অফিস থেকে বের হলে নাকি হলে না এটা কেউ দেখবে না, কিন্তু 9টার দিকে অফিসে আসলে কি আসলে না এটা দেখা হবে। এর মানে কি, আমি যদি অফিসে লেট করে যাই তাহলে আমার জন্য সেটা একটা রেড মার্ক থাকবে। পরপর 3 দিন যদি এরকম হয় তাহলে আমাকে ক্যাজুয়াল লিভ, একদিন আমাকে বন্ধ দিয়ে দেওয়া হবে, বলবে যে ওদিন আমি কাজে আসিনি, 3 দিন লেট করে ফেলছি, মানে আমি একদিন না কাজে আসার সমান। তো এই যে একটা ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তোমাকে একটা নির্দেশনা পাস অন করে দেওয়া, একটা ইনফরমেশন পাস অন করে দেওয়া হবে যে দেখো প্রতিদিন সকালে 9টার দিকে আসতে হবে। তোমাকে কিন্তু বলে নাই যে 9টার সময় আসো, 9টার সময় আসো, 9টার সময় আসো, বলা হয়েছে তুমি যদি 9টার দিকে না আসো, 3 দিন পর পর লেট করো, তাহলে তোমাকে সেটা ক্যাজুয়াল লিভ, অর্থাৎ ক্যাজুয়াল লিভ মানে একটা শাস্তি দেওয়া হবে। ক্যাজুয়াল লিভ অর্থাৎ একদিনের না আসার, মানে একদিন অনুপস্থিত থাকার মতো করে তোমাকে চার্জ করা হবে। এর মানে কি, এটা হচ্ছে আমার জন্য একটা শাস্তি, যে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি ভয়ে প্রতিদিন 9টার সময় আসবো, রাইট? সো এটা আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, এই ভয়টার নাম হচ্ছে নেতিবাচকতা। নেতিবাচক প্রেরণার মাধ্যমে নেতৃত্ব দেওয়া। এর সাথে প্রেরণা শেষ হয়ে গেল। প্রেরণার পর দেখবো ক্ষমতা ভিত্তিক যে নেতৃত্ব, সেখানে কি কি করা হয়। ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব মূলত 4 প্রকার। আচ্ছা, ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সেম আমার হিটলার, সো আমি এখানে ছোট করে হিটলার কথাটা লিখে রাখলাম, ঠিক আছে? স্বৈরতান্ত্রিক, এর অপোজিট গণতান্ত্রিক। গণতান্ত্রিক এর পর হচ্ছে পিতৃসুলভ, আর লাস্টের নাম লাগামহীন। এখন আমরা একটা করে একটু আগাই। তো হিটলার নামটা যখন নিলাম অর্থাৎ স্বৈরতান্ত্রিক, তখন বোঝাতে চাচ্ছি যে আমি যখন ঊর্ধ্বতন অধস্তনের উপর এমন একটা নির্দেশ পাস অন করে, যে নির্দেশনাটা দেওয়ার ক্ষমতা বলে সেই কাজটা করছে, তখন আমরা সেটাকে বলি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। আচ্ছা, এখন যে বলি একটু আগে আমরা যখন নির্দেশনা করছিলাম যে কোনটা কি ধরনের নির্দেশনা হবে, সেটা হচ্ছে কি কি ভাবে তুমি নির্দেশনাটা দিতে পারো। আর নেতৃত্বের প্রকারভেদে কেন নতুন করে ভাগ করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে নেতা কোন অবস্থা থেকে কিভাবে নির্দেশনা দিতে পারে, এবং সেক্ষেত্রে আমি সেই নেতাকে কি নামকরণ দিব। যদি তিনি আমার ক্ষমতা আছে বলে, ক্ষমতাটা কখনো অপব্যবহার করা যায়, কখনো সদ্ব্যবহার করা যায়। আমি যখন অপব্যবহার করবো, আমি যখন ঊর্ধ্বতন থেকে অধস্তনকে নির্দেশনা দিব এমন কাজ করার, যে কাজটা করার জন্য আমি বাধ্য করছি কিন্তু সে আসলে সেটা করতে বাধ্য না, তখন সেটাকে আমাকে ওরা নামকরণ করবে হিটলার নামে, অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতা। কখন গণতান্ত্রিক নেতা বলবে আমাকে, যখন আমি পরামর্শমূলক নির্দেশনা করব। ঠিক আমরা পরামর্শমূলক নির্দেশনার সময় যা কিছু করেছিলাম সেম ওই কাজগুলাই যখন এই নেতা করবে, তখন আমরা তাকে বলবো গণতান্ত্রিক নেতা। পিতৃসুলভ, যখন আমি শাসন করব এবং স্নেহ করব। আচ্ছা, এইটার এক্সাম্পলে বলা হয় যে স্বৈরতান্ত্রিকের অপোজিট হচ্ছে পিতৃসুলভ। স্বৈরতান্ত্রিকে যেরকম সবসময় ভয় ভীতি দেখানো হয়, শব্দগুলো হচ্ছে ভয় ভীতি, আর পিতৃসুলভে তোমাকে, তুমি যদি খারাপ কাজ করো তোমাকে শাস্তি দিবে না, শাসন করবে, তোমাকে শাস্তি দিবে না, শাসন করবে, ভয় ভীতি দেখাবে না। ভালো কাজ করলে তোমাকে স্নেহের মতো করে, মানে বাবা যেরকম মানে সন্তানদেরকে স্নেহ করেন, সেভাবে যখন তোমাকে একটা নির্দেশনা দেওয়া হবে, তখন সেটাকে বলা হয় পিতৃসুলভ। সো এটার এক্সাম্পলটা খুব একটা দেখা যায় না, বিকজ
মানুষ সাধারণত চেষ্টা করে গণতান্ত্রিকে যাওয়ার অথবা একদম স্বৈরতান্ত্রিকে যাওয়ার, মিলিটারি। আর লাগামহীনটা নিয়ে একটু কথা বলি। লাগামহীন শব্দটা শুনলে মনে হয় যে খুবই নেগেটিভ একটা ওয়ার্ড। আসলে লাগামহীনটা নিয়ে আমি কিছু কথা একটু বেশি বলবো আজকে। লাগামহীনটা আসলে নেগেটিভ কোনো ওয়ার্ড না। লাগামহীন যেতে পারে ক্ষমতা নিয়ে কথা হচ্ছে, ক্ষমতা কোথায় কতটুকু আছে। লাগামহীনে ক্ষমতার কথা বলা হয়েছে, ক্ষমতা একদমই নাই, ক্ষমতা একদমই নাই। সো লাগামহীন কথাটা কেন বলা হয়, লাগামহীন শব্দটা কেন নেগেটিভ না আমি বললাম, বিকজ লাগামহীন মানে হচ্ছে যে কর্মীদের দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তুমি নিজের জন্য নিজে লক্ষ্যমাত্রা স্থির করো, তুমি নিজের জন্য ঠিক করো কি কিভাবে কাজ করলে কাজটা ঠিক মতো হবে, তোমাকে কেউ নির্দেশনা দিবে না, তুমি নিজেই নিজের বস। তুমি যখন নিজেই নিজের বস হও তখন তোমার জন্য নির্দেশনা তুমি ঠিক করো এবং কাজটার নির্বাহ তুমি করে থাকো, কাজটার নির্বাহ তুমি করে থাকো। তো যখন একই মানুষ দুটা কাজ করছে তখন স্বাভাবিকভাবেই আমার মধ্যে ক্ষমতাটা, আমার মধ্যে একটা ক্ষমতাও চলে আসলো, আমাকে সম্পূর্ণ ক্ষমতা দিলে এবং ঊর্ধ্বতনের তখন কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব আমার কাছে। আমি মানে যখন বিকেন্দ্রীকরণ করা হয় ক্ষমতার, যে আমি নিজেই জানি আমি আমার লক্ষ্যমাত্রা স্থির করবো, আমি এই কাজ নির্বাহ করবো, আমি নিজেই বস, তখন সেটাকে বলা হয় লাগামহীন নেতৃত্ব। নেতার তখন কোনো ক্ষমতা থাকে না, ক্ষমতাটা থাকে অধস্তনের হাতে, নেতার ক্ষমতা জিরো, তখন সেটাকে বলা হয় লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব শব্দটা আসলে এসেছে একটা ফ্রেঞ্চ টার্ম থেকে, যেটাকে বলা হয় লেইজে ফেয়ার। আচ্ছা, লেইজে ফেয়ার, লেইজে ফেয়ার মানে হচ্ছে, আচ্ছা ফেয়ার মানে তো কাজ করা, আমি ফ্রেঞ্চ শব্দটাকে ভেঙে বলছি, আর লেইজে হচ্ছে করতে দেওয়া, করতে দাও, হ্যাঁ, বা করতে দেয়া, করতে দাও শব্দটা লেইজে ফেয়ার, কাজ করতে দাও। আর নরমালি লাগামহীন মানে হচ্ছে কাজ করতে দেওয়া, যে লেইজে ফেয়ার কথাটার মানে হচ্ছে কাজটা করতে দাও, যে আমি নিজেই কাজটার নির্দেশনা সেট করব, আমি নিজে কাজটা নির্বাহ করবো, সব ক্ষমতা আমার, আমাকে নির্দেশনা দিবে না। এই কাজটা কখন করা সম্ভব হয় লাগামহীন নেতৃত্ব, যখন আমার যারা কর্মী তারা খুবই দক্ষ, তারা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, তারা প্রতিষ্ঠানটাকে নিজের বলে মনে করে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের কর্মীদের সাথে কখনোই করা সম্ভব হয় না। খুবই ঊর্ধ্বতনরা নিজেদের মধ্যে কাজ করতে গেলে লেইজে ফেয়ার বা লাগামহীন নেতৃত্ব নিয়ে কাজ করতে পারে, বিকজ সবাই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তখন সচেতন। সো এটা ছিল আমার নেতৃত্বের যে ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, সেটা শেষ পয়েন্ট, অর্থাৎ লাগামহীন নেতৃত্ব, লেইজে ফেয়ার নেতৃত্ব। ঠিক এরপর লাস্ট হচ্ছে মৌলভিত্তিক। আচ্ছা, মৌলভিত্তিক কথাটা কেন বলা হয়? মৌলভিত্তিক বলা হয় কোন কাজটাকে মৌলিক ভেবে কাজ তুমি নির্দেশনা দিচ্ছ, যে কোন কাজটা তোমার কাছে মৌলিক। যখন কর্মী আমার কাছে মৌলিক তখন সেটাকে বলা হয় কর্মী ভিত্তিক নেতৃত্ব। যখন কর্ম আমার কাছে মানে মৌলিক তখন বলা হয় কর্মকেন্দ্রিক নেতৃত্ব। একটু ব্রেকডাউন ইজি করে বলি যে কখন কর্মী কেন্দ্রিক হবে, কখন কর্মকেন্দ্রিক হবে। কর্মী কেন্দ্রিক হবে যদি বলে থাকি যে শুক্রবার মিটিং না করে বৃহস্পতিবার রাত্রে করব, বৃহস্পতিবার রাতে কাজের পর করব, তখন সেটা হবে কর্মী কেন্দ্রিক, বিকজ আমি কর্মীর সুবিধার কথা চিন্তা করে শুক্রবার মিটিংটা ক্যান্সেল করে বৃহস্পতিবার করলাম কর্মীর কথা চিন্তা করে। আর কর্মকেন্দ্রিক যখন মনে হবে যে আমার মিটিং করাটা ইম্পর্টেন্ট, মূল কাজটা কি মিটিং করা, মিটিং করা, মিটিং করা ইম্পর্টেন্ট। কর্মী কি খুশি নাকি কর্মী আমার উপর রাগ, এটা ইম্পর্টেন্ট না। কর্মীকে খুশি করা আমার কাজ না, কর্মী খুশি হলেও কর্মী আসবে, কর্মী খুশি না হলেও কর্মী আসবে। মিটিং আমি যখন বলবো কর্মী তখন আসবে। আমি বলবো মিটিং শুক্রবার, কর্মী শুক্রবার আসবে। আমি যদি বলি মিটিং শনিবার, কর্মী শনিবার আসবে, তখন আমার সেটা হবে কর্মকেন্দ্রিক একটা নেতৃত্ব, যে আমি মিটিং যখন বলবো মিটিং তখন করতে হবে, তোমার আর আমার বলে কিছু নেই, তখন সেটা হবে কর্মকেন্দ্রিক। লাইক মিটিংটা ইম্পর্টেন্ট, মিটিং নিয়ে চিন্তা করবো, আমার সেলস গোল ইম্পর্টেন্ট, সেলস নিয়ে চিন্তা করবো, আমার
কাঁচামাল ক্রয় করা ইম্পর্টেন্ট। কার থেকে কিনলাম নট নেসেসারি, কাঁচামাল ক্রয় করতে হবে, এখন দরকার এখনই কিনতে হবে। তো আমি সবসময় যার কাছ থেকে কিনে থাকি, যিনি আমার সরবরাহকারী, তিনি এই মুহূর্তে হয়তো আমার যতটুকু লক্ষ্যমাত্রা দরকার অতটুকু দিতে পারছে না, সো আমি তার কাছ থেকে নিব না, আমি নতুন একজনের থেকে নিব। যদিও আমি সবসময় তার কাছ থেকে কিনতাম, কিন্তু এবার আমি আমার ট্রেন্ড ব্রেক করবো। কেন? বিকজ আমার কাঁচামাল ক্রয় করা ইম্পর্টেন্ট, সরবরাহকারী যে হোক। তখন এই ধরনের সিদ্ধান্তগুলো যখন নেওয়া হয় তখন সেগুলো আমরা বলতে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। তো ঠিক এরই সাথে আমাদের নির্দেশনাটা এখন শেষ হয়ে গেল। আমরা এখন দেখবো নিয়ন্ত্রণ। আচ্ছা, আমাদের নির্দেশনার কোন টপিক পর্যন্ত আমরা পড়লাম এটা একটু পাশ থেকে দেখে নিতে পারো, টপিকটা আমি পাশে লিখে দিয়েছি। এরপর চলে যাব নিয়ন্ত্রণ করতে। নিয়ন্ত্রণ হচ্ছে আমি একটা ব্যবসায় প্রতিষ্ঠানে একটা ব্যবস্থাপনা চক্র করি, তাই না? যে এই কাজটা এভাবে করবো, এই কাজটা এভাবে করবো, একটা স্ট্যান্ডার্ড সেট অফ প্রিন্সিপালস থাকে, সেট অফ রুলস থাকে, একটা কোড অফ কন্ডাক্ট থাকে। তা সত্ত্বেও আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ভুল হয়। সো যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে ভুল হয় তখন এই ভুলটা কেন হচ্ছে এটাকে জানা, পরবর্তীতে ভুলটা যেন না হয় সেটা মেক শিওর করা, এই কাজটাকে বলা হয় নিয়ন্ত্রণ করা। সো নিয়ন্ত্রণের যাত্রা শুরু হয় পরিকল্পনা থেকে, আর নিয়ন্ত্রণ ধাপটা শেষ হয় সংশোধন দিয়ে। যে সংশোধনটা কিভাবে হয়, যে আমার ফিউচারে বা পরবর্তীতে ভবিষ্যতে এই ধরনের ভুল যেন আর কখনো না হয় সেটা মেক শিওর করা। এই কাজটা করে কে? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ শুরু হয় কি দিয়ে? পরিকল্পনা থেকে। সো নিয়ন্ত্রণের একটা খুব বেসিক সাইকেল আছে যে নিয়ন্ত্রণটা কিভাবে কাজ করে। তো নিয়ন্ত্রণের সেই পদক্ষেপ গুলো হচ্ছে, প্রথমত তোমাকে ঠিক করতে হবে তুমি কি করবে, তাই না? যে নিয়ন্ত্রণ, আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে মূলত আমাকে ঠিক করতে হয় প্ল্যানিং করব যে কোন কাজটা আমি করব, লাইক আমার সেট অফ স্ট্যান্ডার্ড কি, আমার আদর্শ মান কত হবে। আদর্শ মান কথাটা মানে হচ্ছে যে আমি এই আচ্ছা মনে করো আমার কাছে মোট কর্মী আছে 50 জন, ঠিক আছে? সো আমি এই সপ্তাহে কর্মীরা যদি আমার 8 ঘন্টা করে কাজ করে তাহলে আমার মোট 400 প্রোডাক্ট আমি বানাতে পারবো দিনে। তাহলে আমার যদি 400 প্রোডাক্ট বানানো যায়, তাহলে আমি যদি এখন বলে থাকি যে 400 প্রোডাক্ট আমার স্ট্যান্ডার্ড, লাইক 50 কর্মী যদি 8টা করে প্রোডাক্ট বানায় তাহলে আমার দৈনিক উৎপাদন হবে 400 একক। এই 400 একক তো 8 ঘন্টা করে 50 জন যদি সবাই কাজ করে নরমালি উৎপাদন হওয়ার কথা, তাই না? জেনারেলি। তার মানে কি এটা আমার জন্য একটা স্ট্যান্ডার্ড। সো এই স্ট্যান্ডার্ড সেট করা বা আদর্শ মান নির্ধারণ করার কাজটা হচ্ছে প্রথম কাজ। এরপর কার্য পরিমাপ করা। আমি দেখবো দিন শেষে যে আমি মনে করো 5টার দিকে আমি দেখলাম যে আমার মোট কর্মীরা আজকে কত একক উৎপাদন করতে পারলো। হতে পারে 380, হতে পারে 400, হতে পারে 405। তো আমি দেখবো যে যদি আমার 405 হয়, 400 এবং 400 বেশি যা হবে সবই তো আমার জন্য লাভ। আমার প্রবলেম কখন? যখন 400 মিট করতে পারলো না, আমার এই যে 20টা প্রোডাক্ট আমার কম হলো, এটা আমার জন্য একটা প্রবলেম। এরপর আমি দেখবো যে আমার বর্তমানে ওরা কত আসলে প্রডিউস করতে পারলো। আমার অ্যাকচুয়াল নাম্বারটা দেখবো। অ্যাকচুয়াল নাম্বার দেখার পর অ্যাকচুয়াল নাম্বারটা দেখলাম, তাহলে কি করবো? তুলনা করবো, ফাইন্ড আউট করবো যে আমার কেন এই প্রবলেমটা হলো। এই 20টা প্রোডাক্টের ভুল, এই 20টা প্রোডাক্ট হচ্ছে আমার তুলনা করে বের করলাম। এরপর দেখবো কেন এই প্রশ্নটার উত্তর বের করবো। কেন প্রশ্নের উত্তর খুঁজে বের করবো, যে তুলনা করে যে ভুলটা পেলাম, কারণটা পেলাম, এই বিচ্যুতির কারণ খুঁজে বের করা। যে কোনো ধরনের ভুলের বা বিচ্যুতি, অর্থাৎ বিচ্যুতি মানে হচ্ছে ডেভিয়েশন, যে 400 থেকে কম বিচ্যুতি কত হলো, সেই বিচ্যুতিটার কারণ খুঁজে বের করবো। দেখলাম যে যেই 20টা প্রোডাক্ট আমার কম বানানো হয়েছে, 20টা প্রোডাক্ট কম বানানোর পিছনে রিজন হচ্ছে আমার তখন লোডশেডিং হচ্ছিল, আমার কারখানায় তখন ইলেকট্রিসিটি ছিল না, এই কারণে মূলত আমার 20টা প্রোডাক্ট কম বানানো হয়েছে। এরপরে আমি বলবো
5 নম্বরে যে সংশোধন, তাহলে এই যে 20টা প্রোডাক্ট আমার কম হলো, ইন ফিউচার আমি তাহলে এই মানে এখন তো 20টা প্রোডাক্ট কম, এখন তাহলে কি করব? তাহলে এখন আমি বলবো যে এখন তোমরা ওভারটাইম করে এটা মিট করতে পারো। কখন ওভারটাইম করতে বলবো? ওভারটাইম করতে বলবো যখন আমার কাছে দেয়ার মতো ওই যে এক্সট্রা ওয়েজটা বা মজুরি, যে ওভারটাইম করলে আমাকে যে এক্সট্রা অতিরিক্ত মজুরি দিতে হবে, সেই মজুরি যদি আমি দিতে পারি, টাকা থাকে, তখন আমি বলবো যে ওভারটাইম করো। যদি আমার এই 20টা আসলে 400টা প্রোডাক্টের মধ্যে 20টা প্রোডাক্ট যদি আমার কম বানানো হয়, 10টা প্রোডাক্ট পর্যন্ত ভুল আমার ক্লায়েন্ট মেনে নেবে। 10টা প্রোডাক্ট যদি কম বানাতে পারি, লাইক 390টা প্রোডাক্ট বানাতে পারলে আমার ক্লায়েন্ট খুশি। এখন বাকি যে 10টা 380টা প্রোডাক্ট, এই 10টার জন্য আমাকে একটা কারণ খুঁজে বের করতে হবে। যদি আমি লোডশেডিং করার পর আমার ক্লায়েন্ট মেনে নেয়, তাহলে ফাইন, 10টা প্রোডাক্টের জন্য টাকা কম পাবো। যদি উনি মেনে না নেয়, তাহলে আমার এই 10টা প্রোডাক্টের টাকাটা লস যাবে। এটা একটা সংশোধনমূলক পদক্ষেপ। আর সংশোধনমূলক পদক্ষেপ হচ্ছে যেন পরবর্তীতে যখন আমি আমার কাজের অর্ডারটা পাবো, তখন যেন আমার লোডশেডিংটা না হয়। এটা করার জন্য কি করব? যখন আমি একটা প্রোডাকশনে কাজ করছি, বিভাগে জানিয়ে রাখবো যে দেখেন আমার এরকম প্রোডাকশন হয়, আপনারা যদি লোডশেডিং দেন তাহলে আমার কাজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমি কিন্তু পরবর্তী মাস থেকে আপনাদের বিদ্যুতের বিল পরে দিব। সেই ধরনের ভয়ভীতি দেখিয়ে যদি তুমি নেগোশিয়েট করতে পারো ওনাদের সাথে, নেগোশিয়েট করে যদি তুমি তাদের নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ সরবরাহ পেতে পারো, তখন সেটা হবে একটা সংশোধনমূলক পদক্ষেপ। সেটা ছিল নিয়ন্ত্রণের রিয়েল লাইফের একটা সিচুয়েশন। সো নিয়ন্ত্রণের এই কাজগুলো দেখার পর আমরা দেখব নিয়ন্ত্রণ করার জন্য ঠিক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। তো নিয়ন্ত্রণের অনেকগুলো পদক্ষেপ আমরা এইচএসসি তে পড়েছি। সো সেই পদ্ধতিগুলোর একটা রিকল করবো যে কি কি নামগুলো ছিল। আচ্ছা, আমার আরো কিছু স্কচ টেপ প্রয়োজন হবে, আমি সেই স্কচ টেপ দিয়ে আটকে দিচ্ছি। জাবির মিস বাংলা কিছু স্কচ টেপ দিয়ে সাহায্য করতে পারো, থ্যাংক ইউ। ওকে, জাবির আমাকে দেয়ার মাঝখানে একটু বলে দিই যে বাজেটীয় নিয়ন্ত্রণ, আভ্যন্তরীণ নিরীক্ষা কোনটা কি আসলে কি বোঝানো হয়। বাজেটীয় নিয়ন্ত্রণ মানে হচ্ছে তুমি বাজেটটা যখন সেট করছো, বাজেটটা আমরা কিভাবে সেট করি যে বছরের বা মাসের বা সপ্তাহের শুরুতে তুমি বলছো যে তোমার একটা প্ল্যান থাকে, একটা প্রোগ্রাম থাকে, একটা বাজেট থাকে। যে বাজেটটা হতে পারে উইকলি, হতে পারে মান্থলি। সো আমার উইকলি কত টাকা আমি আমার উইকলি আমি কত টাকা দিয়ে একটা প্রোডাকশনের কাজ করব, মান্থলি কত টাকা দিয়ে একটা প্রোডাকশনের কাজ করব। ঠিক এই ডিসিশন মেকিং গুলা যখন আমরা টাকার অঙ্কে নিয়ে আসি, যে থ্যাংক ইউ সো মাচ সাবির, টাকার অঙ্কে নিয়ে আসি যে আমার বাজেটটা কত হবে এই বছর বা এই সপ্তাহে, ফর এক্সাম্পল। আচ্ছা, আমি যদি বলি যে পার ডে তে প্রতিদিন আমি 400 একক উৎপাদন করব, এবং এই 400 একক উৎপাদনটা এককে না রেখে আমি চিন্তা করলাম যে আমার এর জন্য কাঁচামাল প্রয়োজন হবে, আমার এই প্রতিদিন কাঁচামাল প্রয়োজন হবে 15,000 টাকা, 15K। আমার এটার জন্য মজুরি খরচ হবে 25,000 টাকা। সো যখন আমি টাকার অঙ্কে আমার লক্ষ্যমাত্রাটাকে ট্রান্সফার করে দিলাম, লক্ষ্যমাত্রাটাকে কনভার্ট করে টাকার অ্যামাউন্টে নিয়ে আসলাম, তখন আমরা সেটাকে বলবো প্রতিদিনের বাজেট। সো বাজেটীয় নিয়ন্ত্রণ হচ্ছে যে এই বাজেটটা যদি আমার কম বা বেশি হয়, যদি বেশি হয় খরচ বেড়ে যায়, তাহলে এটা আমার জন্য একটা আনফেভারেবল সিচুয়েশন। যদি আমার খরচটা কমে যায়, তখন এটা আমার জন্য একটা ফেভারেবল সিচুয়েশন। সো এই বাজেটীয় নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে বাজেটে প্লাস আর মাইনাস করে, বাজেটে প্লাস বা মাইনাস করে কন্ট্রোল করা হয় যে আমার বাজেট হওয়ার কথা এরকম, আমার বাজেট যদি এরকম থাকে তাহলে আমার কন্ট্রোল ঠিক আছে, তাহলে আমার যেখান থেকে যত টাকা দিয়ে কেনার কথা ছিল, মজুরি যত যাকে দেওয়ার কথা ছিল সব দিতে পারলাম। সরি, আর যদি আমার কোনো কারণে খরচ বেড়ে যায়, তার মানে কাউকে আমার বেশি টাকা দিতে হয়েছে, আমার কোনো একটা কর্মীর ভুলের জন্য আমার হয়তো ক্ষতি হয়ে গেছে,
সো এর মানে কি ডেভিয়েশন, এই মানে আমার লস, খরচ বেড়ে যাওয়া। খরচ যতবার বেড়ে যাবে তত আমার বাজেট ফেল করলে আমার তখন আবার নতুন করে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সো যখন কোনো একটা কাজে বাজেট লক্ষ্যমাত্রাকে তুমি যে কোনো কিছু লক্ষ্য স্থির করলা, লক্ষ্যটাকে টাকায় কনভার্ট করলা, তখন সেটাকে বলে বাজেটীয় কন্ট্রোল। ভেরি সিম্পল। আভ্যন্তরীণ নিরীক্ষা খুবই কমন একটা টার্মিনোলজি যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট, অডিট তো আমরা সবাই জানি তাই না, যে আমার ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, সিএ বাইরে থেকে সিএ এসে এক্সটার্নালি যখন আমার নিরীক্ষার কাজ করে থাকি নিরীক্ষক, তখন আমরা সেটাকে বলে থাকি এক্সটার্নাল অডিট। ইন্টারনাল অডিট হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিজস্ব একটা অডিট কমিটি থাকে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, মনে করেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিজস্ব একটা সেল আছে, এই সেলটার নাম অডিট কমিটি। তো সেই অডিট কমিটি যখন আমার অডিটের কাজটা করে থাকে ইন্টারনালি, সে যখন বলে থাকে যে দেখো তোমার খরচ এখানে বেড়ে যাচ্ছে, খরচটা কমানো উচিত, এই ধরনের ডিসিশন নেয়, তখন আমরা সেটাকে বলে থাকি ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট একটা নিরীক্ষা। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট যেটা আমরা সবাই জানি যে আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কত কোয়ান্টিটি বা কত একক উৎপাদন করলে কত টাকা প্রফিট হয়। এটা করার জন্য আসলে দেখা যায় যে আমার খরচ যা থাকে, আমার বিক্রয়ের রেখাটা কখনো কখনো এটা পাস করে, কখনো কখনো খরচটা আরো এইদিকে ঠেলে যায়। সো কোন যখন আমি এই পর্যন্ত আসবো, ফর এক্সাম্পল আমার খরচ আছে এখানে আর বিক্রয় গেল এইভাবে, তাহলে এই পয়েন্ট পর্যন্ত যতক্ষণ না আমি বিক্রি করব ততক্ষণ পর্যন্ত আমি লাভের চেহারা দেখতে পারবো না, ঠিক আছে? আর যদি আমি এর কম সেল করি তাহলে আমি লসের পরিমাণে থাকবো। তোমার লস হচ্ছে যেহেতু আমার যা খরচ, এটা খরচ থেকে এটা আমার বিক্রয়, যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার যে লাভ সেটা করতে পারবো না, প্রফিট মেক করতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত আমার বিক্রয়টা এই ফর এক্সাম্পল বিক্রয়টা আমি এখানে করলাম, তাহলে এই পর্যায়ে এসে আমার লস হচ্ছে, আমি কোনোভাবে প্রফিটের চেহারা দেখতে পারলাম না যখন আমি এই পর্যায়ে এসে বিক্রি করলাম। সো ঠিক এই কার্ভটাকে আমরা বলে থাকি ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আসলে বলতে আমরা এই লাইনটাকে, আর এই সম্পূর্ণ গ্রাফটাকে আমরা বলে থাকি ব্রেক ইভেন অ্যানালিসিস। এই ব্রেক ইভেন অ্যানালিসিসের যেই পয়েন্টের পর থেকে আমার প্রফিট হয়, সেই পয়েন্টটার যেখানে এক পাশে থেকে আমার লস আর এক পাশে লাভ, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি ব্রেক ইভেন পয়েন্ট। এরপর পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। সো এটা নিয়ে আমি আসলে অনেক কিছু বলতে পারতাম, বাট আমার মনে হয় ক্লাসটা শেষ করতে হবে, দেখে এটা খুব বেশি বলবো না। আচ্ছা, পার্টের সিপিএম নিয়ে একটু বলি। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক আর সিপিএম অর্থাৎ ক্রিটিক্যাল প্যাথ মেথড, এই দুটো কাজ করে নেটওয়ার্ক অ্যানালিসিসে। নেটওয়ার্ক মানে হচ্ছে মনে করো তুমি গাড়ি তৈরি করছো, গাড়ি তৈরি করার সময় অনেকগুলো ডিফারেন্ট পার্টস বানাতে হয়, একটা গাড়ির মোল্ড বানাতে হয়, ইঞ্জিন বানাতে হয়, কালার করতে হয়, গাড়িটার সফটওয়্যার ইনস্টল করতে হয়। এই সম্পূর্ণ কাজগুলা তুমি নিশ্চয়ই একই সাথে শুরু করো না, এক একটা ফেজে গিয়ে এক একটা কাজ শুরু করো। যে আমি গাড়ির ফার্স্টে ইঞ্জিন বানালাম, ইঞ্জিনটা 80% বানানো কমপ্লিট হয়ে গেল, 80% বানানো কমপ্লিট হয়ে গেলে আমি গাড়িটার সফটওয়্যার বানানো শুরু করলাম। গাড়িটার সফটওয়্যার বানানোর যখন নাকি 50% কমপ্লিট, তখন আমি গাড়িটার মডেল বা মোল্ড বানানো শুরু করলাম। বাই দ্যাট টাইম আমার গাড়ির অলরেডি ইঞ্জিন কমপ্লিট করার পর মোল্ডে বসালাম। মোল্ডে বসানোর পরে আমি হয়তো আমি জানি না অ্যাকচুয়ালি মানে প্রপার সিকোয়েন্সটা, বাট আমি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি। গাড়ির ইঞ্জিনটা বসানোর পরে তারপর তোমার ততদিনে কি বলেছিলাম সফটওয়্যার ইনস্টলের 80% কাজ কমপ্লিট, তখন আমি গাড়িটা কালার করা স্টার্ট করলাম। গাড়ির ইঞ্জিন কালার সব ইনস্টল হয়ে গেল, এরপর আমি সফটওয়্যার ইনস্টল দিলাম। সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর আমার গাড়িটা যখন ফিনিশ প্রোডাক্ট, তখন আমি টেস্টিং এর জন্য পাঠালাম। সো খেয়াল করো,
গাড়িটার সব কাজ কিন্তু একসাথে হয়নি। শুধু আমি একটা কাজ 80% করার পর আরেকটা কাজ 50% করার পর আরেকটা কাজ শুরু করলাম। কোন কাজটা কোন পজিশন থেকে শুরু হবে, কোনটায় কত টাকা খরচ হবে, এইটা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে কাজগুলা একসাথে শুরু না করে ধাপে ধাপে শুরু করা হয় এবং সেইটার কন্ট্রোল মেকানিজমটা স্ট্রং করার জন্য আমরা পার্ট এবং সিপিএম ব্যবহার করে থাকি। পার্ট এবং সিপিএম এ কাজ করা হয় নোডের মাধ্যমে, অর্থাৎ তোমার নোড হচ্ছে লাইক একটা কাজ বা একটা পর্যায়, সেখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার দূরত্বটা মেজার করা হয়, কত দিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে এটার মাধ্যমে, যেটা পার্ট আর সিপিএম এ করা হয়। ঠিক পরবর্তীতে আরওআই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আমি কত টাকা বিনিয়োগ করলাম, বিনিয়োগের উপর আমি কতটুকু আয় করতে পারলাম সেটা দিয়ে যাচাই করা হবে যে ওই বিনিয়োগটা কতটুকু সফল বিনিয়োগ বা বিনিয়োগটার উপর আমার কন্ট্রোল কতটুকু আছে, কতটুকু ভেবেছিলাম, কতটুকু করতে পারছি। এরপর পারফরমেন্স অ্যাপ্রেজাল, তোমার যারা হিউম্যান রিসোর্স কাজ করছেন, যে জনশক্তি, তাদের উপর কতটুকু কন্ট্রোল আছে সেটা বোঝার জন্য আমরা তখন লক্ষ্যমাত্রা দিয়ে সেটা বুঝতে পারি না, আমরা কাজের কোয়ালিটি দেখে যখন সেটা যাচাই করি, সেটা কোয়ালিটেটিভ একটা অ্যাসপেক্ট, তখন আমরা সেটাকে বলি পারফরমেন্স অ্যাপ্রেজাল। বেঞ্চমার্কিং, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানটা না, তোমার এন্টায়ার ইন্ডাস্ট্রি যেখানে তুমি কাজ করছো, যে শিল্প, তুমি যদি খামার নিয়ে কাজ করো, অন্যান্য খামারিরা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা যেখানে স্থির করছে, আমি যেটা সেখানে স্থির করতে পারি, আমি যেটা সেই পরিমাণ উৎপাদন করতে পারি, তখন আমরা সেটাকে বলে থাকি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাকে বলা হয় বেঞ্চমার্কিং। যে কিনা সব থেকে ভালো খামারি আমার শিল্পে, খামার শিল্পে, সেই খামারি যা করছে আমিও তাকে ফলো করবো। সো দিস ইজ বেঞ্চমার্কিং। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট হচ্ছে গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট হচ্ছে, আমি যে বলছিলাম একটা গাড়ি বানানোর সময় এভাবে কাজ করব, সো এটাকে যখন একটা চার্টে রূপান্তর করা হয়, এখানে হচ্ছে গাড়ির কোন কাজটা কখন শুরু করব, আর এই পাশে থাকে নাম্বার অফ ডেজ, যে কোনটার 80% হলো ইঞ্জিন। সে ফর এক্সাম্পল ইঞ্জিনটা আমি 80% কমপ্লিট হওয়ার পর গাড়ির মোল্ড বানানো শুরু করলাম। কখন? 80% কমপ্লিট হওয়ার পর থেকে। গাড়ির মোল্ড 50% কমপ্লিট হওয়ার পর আমি সফটওয়্যার বানানো শুরু করলাম। সফটওয়্যার বানানো শুরু করলাম 50% এর পর থেকে। বাই দ্যাট টাইম আমার এটা কমপ্লিট হলো, আমার গাড়ির ইঞ্জিনও বানানো শেষ, যেটা 20% ছিল, একটু কমাই দিয়ে 20% কাজ কমপ্লিট করলাম, আমার গাড়ির মোল 50% বানানো শেষ হয়ে গেল, তখন এই দুটো আমি যোগ করে ফেললাম। বাই দ্যাট টাইম আমার সফটওয়্যার বানানোর বাকি 20%ও শেষ হয়ে গেল। সো এই যে 80% করার পর কাজ শুরু করা, এটা 50% করার পর কাজ শুরু করা, এটার 80% করার পর বাকি কাজগুলোর প্রগ্রেসগুলা মেজার করার জন্য তুমি যে চার্টটা বানাও, সেটাকে আমরা বলে থাকি গ্যান্ট চার্ট। ছোট করে আঁকলাম এটা আমার জাস্ট তোমাদের বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য, আদারওয়াইজ গ্যান্ট চার্টটা বোঝাতে গেলে আমার অনেকটা সময় লেগে যেত। তুমি শুধু মনে রাখো যে ডেল গ্যান্ট আমাদেরকে গ্যান্ট চার্টটা দিয়েছেন, আর পার্ট আমাদেরকে দিয়েছে ইউএস নেভি 1958 সালে, সিপিএম দিয়েছে ডুপন্ট 1957 সালে। একটু লিখে দেই নামগুলা। একটা হচ্ছে ইউএস নেভি 1958, আর একটা সিপিএম ডুপন্ট দিয়েছেন 1957, আর গ্যান্ট চার্ট দিয়েছেন গ্যান্ট। সো ঠিক এরই সাথে আমাদের আজকের লাইভ ক্লাসে যে নির্দেশনা নিয়ন্ত্রণের উপর ছিল সেটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে, এবং তোমরা কিন্তু নির্দেশনার পর প্রেষণার ভিডিওটা দেখে নিতে ভুলো না। সো নেভার স্টপ লার্নিং।